হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা মেডিসিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পুরো সময় আমাদের সাথে থাকবেন। প্রথম কথা হলো যে আজকে যে মেডিসিন নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হলো খুব একটা কমন মেডিসিন না, তবে আমাদের বর্তমান সময়ে অনেক ইউজিংয়ের জায়গা তৈরি হয়েছে। প্রচুর মানুষ এই মেডিসিনের পেশেন্ট। তা আমরা যদি একটু ভালোভাবে এই মেডিসিনটাকে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিসে অনেক কাজে লাগবে। বিশেষভাবে আমরা যারা কিউরিয়াস প্র্যাকটিশনার, যে প্রতিটি পেশেন্টকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে অ্যাজ ইউজুয়াল চিকিৎসার থেকে একটু হার্টকে চিকিৎসা করতে চাই, তাদের জন্য এটা খুব এসেনশিয়াল একটি ড্রাগ। এজন্য আপনাদের কাছে একেবারে নতুন মনে হলো, বিরক্ত মনে হলো, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বিভিন্ন ম্যাথামেটিকায় যে বিষয়গুলো লেখা আছে, বিশেষ করে ডাক্তার কেন তিনি তার ম্যাথামেটিকায় এই মেডিসিন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। এরপর আপনি বরিক, অ্যালেন এদের সাহায্য নিতে পারেন। সর্বোপরি রেপার্টরি থেকে যে রুব্রিকগুলো আমরা নিয়েছি এবং রেপার্টরির বেস আমরা যে আলোচনা করার চেষ্টা করব সেটাকে ইনক্লুড করে, আমি তো সব রুব্রিক এখানে আলোচনা করব না, একটা কোর ফিলিং আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। বাকিটা আপনারা সব রুব্রিকগুলো একসাথে করে, বিশেষ করে একক রুব্রিকগুলোকে প্রথম একসাথে করে এই মেডিসিনটিকে বোঝার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আদার্স একাধিক মেডিসিন আছে যে রুব্রিকগুলোতে, সেগুলোকে আপনার দেখার চেষ্টা করবেন। একটা আইডিয়া আপনার মস্তিষ্কের মধ্যে যদি একবার গেঁথে ফেলেন এই মেডিসিনের একটা কোর ফিলিং, তাহলে আপনার সামনে যখন পেশেন্ট আসবে তখন আপনি ইজি ওয়েতে এই মেডিসিনটাকে প্রেসক্রাইব করা সহজ হবে। তবে যদি কখনো কোনো বিষয়ে আপনার কন্ট্রাডিকশন মনে হয় বা আপনার কাছে কনফ্লিক্ট মনে হয় যে না, আমি যা জানি পেশেন্টের সাথে সেটার অনেকটা মিল নেই, তবে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার রেপার্টরি অন্য রুব্রিকের সাথে আপনার করে কি বলে ডিডি করে আপনার প্রবলেমটা বের হওয়ার চেষ্টা করবেন। এভাবে কিছুদিন চেষ্টা করলেই মেডিসিনটার সম্বন্ধে একটা আইডিয়া এসে যাবে এবং প্রেসক্রিপশন তৈরি হবে। কেননা প্রেসক্রিপশন আমাদেরকে তৈরি করতে হবে। পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে, রেগুলার আসে, বিভিন্ন মেডিসিনের আসে। অনেক মেডিসিন আমরা অন্য মেডিসিন দিয়ে সেটাকে হয়তো সিমিলিমাম না করে সিমিলার করে দিচ্ছি, বাট পেশেন্ট আসে আমাদের কাছে। তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে তাদের মধ্যে থেকে আমাদেরকে বাছাই করে নিতে হবে যে এই ড্রাগের মেডিসিন পেশেন্ট কারা। তো আমি ইন্ট্রোডাকশন আলোচনা না করে মূল জায়গায় আমরা চলে যাচ্ছি। মেডিসিনটার নাম হলো ভ্যালেরিয়ানা, VALERIANA। ভ্যালেরিয়ানা মেডিসিনটা খুবই কার্যকরী একটা মেডিসিন। এর সাথে স্যাভাডিলার খুব কাছাকাছি একটা সম্পর্ক আছে। যেহেতু আমরা এখানে যে আলোচনাটা আপনাদেরকে করছি এটা ফিজিক্যাল ফর্মের আলোচনার থেকে একটু ভিন্ন। এটা হলো পেশেন্টের যে টোটাল স্টেট, প্রেজেন্ট স্টেট, যে স্টেটটা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে এবং তার কষ্টগুলো প্রকাশ করে, তার অসুস্থতার যে রিয়াকশান তৈরি হয়, এই রিয়াকশানটা আমরা কোন ড্রাগের সাথে সিমিলারিটি হবে এটা আমাদেরকে বের করতে হবে। প্রত্যেকটা মানুষ অসুস্থ হওয়ার পর তার চিন্তার জগতে কিছু রিয়াকশান তৈরি হয়, কিছু কনসার্ন তৈরি হয়, কিছু অ্যাডাপ্টেশন সে করে, এটাকে সে ম্যানেজ করে। এই জিনিসগুলোকে একসাথ করে একটা ড্রাগের পিকচার চলে আসে। তো চলুন আমরা শুরু করি। রুগী এই ভ্যালেরিয়ানার কেসও আমরা বলবো, একটা কেস বলবো এবং ছোটো একটা আলোচনা করে এর সাথে একটা কেসকে আমরা ইনক্লুড করে দেবো। রুগীর মাথা থেকে পা পর্যন্ত কমপ্লেন থাকবে। যেমন আমরা যারা মাইন্ড সিস্টেম ধরে অ্যাপ্লাই করি তারা অনেকে এখানে থিওরাইজিং রুব্রিকটা নিয়ে নেওয়া হয়।
থিওরাইজিং এই জন্য সর্বক্ষেত্রে থিওরাইজিং হবে না, থিওরাইজিংয়ের লেভেলটা হালকা লেভেল। আপনাকে প্রত্যেকটা অনেক মেডিসিনের আলোচনায় স্টেট বা অনেক রুব্রিকের আলোচনায় বা স্টেট ডেপথের উপর রুব্রিক চেঞ্জ হয়ে যায়, ডেপথের উপর রুগীর যে বলার যে ঢং, এই ঢঙের উপর তার রুব্রিকের বাছাই চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখা যাবে যে একই কথা টোন এবং স্টাইলের কারণে রুব্রিকের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে খুব, এই জন্য আমরা যেটা বলি দেখি অবজারভেশন, কথা বলার স্টাইল, টোন, এগুলো সবগুলো মিলিয়ে প্রেসক্রিপশন করতে হবে। শুধু ম্যাটালিস্টিক প্রেসক্রিপশন বা ক্যালকুলেটিং ম্যাথমেটিক্যাল প্রেসক্রিপশনে কিন্তু পেশেন্ট খুব একটা সঠিক ড্রাগে যাওয়া যাবে না। এই জন্য সব কিছু মিলে আমাদেরকে একটা বিচার করতে হবে যে এই পেশেন্টের কথা বলার ঢং কোন জায়গায় সে বেশি এমফিসাইজ দিচ্ছে, কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, সেই জায়গাটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা যেটা বলতেছিলাম, ভ্যালেরিয়ানা রুগীর মাথা থেকে পা পর্যন্ত কমপ্লিট, এবং আপনার কাছে মনে হবে সামথিং স্টেন্স, মানে অদ্ভুত অদ্ভুত কথা। সেটা কী ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলে পেশেন্টরা আমাদের চেম্বারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এর বাইরেও অনেক এই জাতীয় কোর ফিলিং এটাই হবে, কিন্তু আলোচনার ধরনটা, পেশেন্ট বলার ধরনটা হয়তো অন্য কিছু হতে পারে। তো তার কমপ্লেন যেটা নর্মালি কমপ্লেন না, যেটা সাধারণত আমরা অ্যাজ ইউজুয়াল একজন হেলদি কন্ডিশনের মানুষ, সে কখনোই সুস্থ চিন্তার মানুষ এই ধরনের কমপ্লেন করে না। এবং সে যে কমপ্লেনগুলো করে, লিঙ্ক আপ করে একটা ডিজিজের সাথে আরেকটা ডিজিজে লিঙ্ক আপ করে, বডির একটা অর্গানের সাথে আরও একটা অর্গানের লিঙ্ক আপ করে, চিন্তার লিঙ্ক আপ করে, এগুলোর সাথে কোনোটাই সঠিক না। পেশেন্ট বলে যে সব টেস্ট করে হয়েছে, আমার ইনভেস্টিগেশন করা হয়েছে, কিন্তু বাট কিছুই পাওয়া যায় না। তবু রুগী বিশ্বাস করে যে সে সুস্থ নয়। তার ডাক্তাররা বলেছে এই ধরনের রুগীগুলোকে সাধারণত সাইকোলজিক্যাল পেশেন্ট হিসেবে ট্রিট করে এলোপ্যাথ ডাক্তাররা, এবং তারা তাকে ওই ডিপার্টমেন্টের পাঠিয়ে দেয়। তখন বিভিন্ন ধরনের টেস্ট ডায়াগনোসিস করার পরে পেশেন্টের এক্স্যাক্ট কোনো আপনার অ্যাবনর্মালিটি আইডেন্টিফাই হয় না। তখন তারা ভাবে যে এ আসলে মেন্টালি আপসেট বা মেন্টালি সে সিক। তো এরকম কিছু মানুষ দেখবেন খুবই অসুস্থ, তার অ্যাসিডিটি হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, এই সমস্যা সেই সমস্যা, কিন্তু বিভিন্ন ডাক্তার দেখানোর পর তারা ডায়াগনোসিস করে তেমন কিছুই পায়। তবে রুগী বিশ্বাস করে যে সে সুস্থ। ডাক্তাররা বলে আপনার কোনো প্রবলেম নেই, আর ইউ আর ওকে, মেন্টালি স্ট্রেস নেবেন না, চিন্তা ভাবনা করবেন না, নিয়ম মতো জীবনযাপন করেন, ঠিক হয়ে যাবে। পেশেন্ট বলে আরে কী বলে ডাক্তার, আমি এত অসুস্থ, আমার এই সমস্যা ওই সমস্যা, মাথা থেকে পা পর্যন্ত প্রবলেম, আর বলছে আমি সুস্থ। পেশেন্ট বিলিভ করে যে আই এম নট হেলদি। এখানে এই যে এই বিষয়টা, এটাকে আমরা বলি, আমাদের রেপার্টরির ভাষা বলি সিক। একজন মানুষের ফিজিক্যাল লেভেলে যে অসুস্থতাগুলো আছে, এই অসুস্থতাগুলোর ইন জেনারেল আপনার অসুস্থতা ইন জেনারেল, যেমন মনে করেন আমার এই জায়গাটা পেইন করতেছে, কিন্তু স্পেসিফিক কোন অর্গানে পেইন করে এটা কিন্তু আমি বলতে পারি না। এবং আমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে একটা কী যেন একটা হচ্ছে, একটা কোনো কিছু অনুভূতি, ভিতরে একটা অনুভূতি আমি ফিল করি, বাট এই অনুভূতিটা কিসের আমি বোঝাতে পারি না, বা এটা ডায়াগনোসিস করে কিছু পাওয়া যাচ্ছে না। এই পেশেন্টদেরকে আমরা আমাদের রেপার্টরির ভাষায় এদেরকে সিক বলি। এদের ডাইরেক্ট রুব্রিক হলো ডিলিউশন সিক বি। এটা পেশেন্টের ফিলিং, কিন্তু এটাকে সে পেশেন্ট যে একটা এভিডেন্স দিয়ে দেখাতে পারবে। যেমন ডায়াগনোসিসে কোনো রিপোর্ট পাওয়া যায়নি, তেমনি পেশেন্ট এভিডেন্স দিয়ে দেখানো যে আমার এই অর্গানে এই সমস্যা, এবং দেখেন এই জায়গাটা ফুলে গেছে, এই জায়গাটা এই হয়েছে, পুরোটাই পেশেন্টের অনুভূতি, কিন্তু সমস্যা আসলে আছে। এটাকে আমরা বলি ডিলিউশন সিক বি। এরপরে আসি, তার রিপোর্টস প্রতি তার কোনো বিশ্বাস নেই, কারণ রিপোর্টে ঠিক হলে তাহলে তার সাফারিং হচ্ছে কেন, এটা পেশেন্টের কথা। অতএব সবসময় এই পেশেন্ট ডার্ক কন্ডিশনে, ডার্ক মানে কি, যেখানে আমার কোনো
জিনিস সম্বন্ধে সঠিক ধারণা নাই, কিন্তু আমি ধারণা নিতে চাই। যেমন অন্ধকার ঘরে, আমার নিজের ঘরে আমি অন্ধকার হলে, লাইট না থাকলে নিঃসন্দেহে অনেক কষ্টকর হবে নিখুঁত কোনো জিনিস আমার ঘর থেকে বের করে নিয়ে আসা, যতই এটা আমার পরিচিত হোক না কেন। ঠিক তেমনি এই জন্য এই পেশেন্ট অলওয়েজ ফিল করে যে আমার সমস্যা কোথাও কোনো ডায়াগনোসিস হয় নাই, কোথাও কোনো মার্কেবল কিছু পাওয়া যায়নি, বাট সমস্যার সমাধান হচ্ছে না কেন? তখন এই পেশেন্ট ভাবে যে নিশ্চয়ই আমি অন্ধকার জগতের মধ্যে আছি। অর্থাৎ পেশেন্ট তো আর অন্ধকার বলবে না, পেশেন্ট বলে তার এই সমস্যাটা কোথায়, রিপোর্ট সব ঠিক আছে, ডাক্তাররা বলছে আমার কোনো সমস্যা নেই, তাহলে আমার সাফারিং হচ্ছে কেন, আমার কষ্ট হচ্ছে কেন, আমার অসুস্থ হচ্ছে কেন? দিস ইজ দ্য ডার্ক। এই জন্য এই ডার্কনেসের মধ্যে সে যত বেশি টেস্ট করছে, যত বেশি সে পরীক্ষা টরীক্ষা করছে, যত ডাক্তারদের সাথে কনসাল্ট করছে, ততই তার ডার্কনেস বাড়ছে। ঠিক একটা মজার একটা বিষয়। এটা মজার বিষয়টা এই জন্যে যে আমরা সাধারণত এই বিষয়গুলোকে গভীরভাবে অবজার্ভ এবং চিন্তা করি না, তাহলে কিন্তু আমরাও জানি যে এই জিনিসগুলো, একজন মানুষ যত বেশি কোনো জিনিস সম্বন্ধে ভাববে এবং সেটার কোনো সলিউশন যখন পাবে না, তখন আরও বেশি সে ডার্কের মধ্যে চলে যাবে। এটাকে বলে ডার্কনেস অ্যাগ্রাভেশন আমাদের রেপার্টরি রুব্রিকের ভাষায়। এই জন্য সঠিক চিকিৎসার জন্য সে ডোর টু ডোর, ডাক্তার টু ডাক্তার। যেমন আমার কাছে যখন এসেছে আমার মতো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, তবে নিঃসন্দেহে সে অনেকগুলো ডাক্তার থেকে এর আগে চিকিৎসা করে এসেছে এবং সে বলছেও, বাট তারপরেও সে থেমে যায়নি যে না কী সমস্যাটা, এবার তাইলে হোমিওপ্যাথি ট্রাই করি, নাহলে একবার হোমিওপ্যাথি ট্রাই করি। কেউ হয়তো বলেছে তাকে। এটি হলো যে যখন সঠিক চিকিৎসা সে পায় না, তখন যদি কেউ তাকে বলে যে এর থেকেও ভালো একটা টেস্ট বা ইনভেস্টিগেশন যদি তুমি করো, যেটা আমাদের এখানে নেই, ওই মুখ জায়গায় যেতে হবে, অনেকটা দূরে বড় শহরে গিয়ে তোমাকে করতে হবে, তাতেও সে রাজি হয়ে যায়। কেননা সে জানতে চায় তার অসুবিধাটা কী। এটাকে বলা হয় লাইট ডিজার পর। শুধু লাইট ডিজার টেস্ট করলে এমনটা না, পেশেন্ট ডাক্তারের কাছে তার সমস্যার সঠিক সুরাহা চায়, এটাও লাইট ডিজার। এই সুরাহা যখন সে পায় না, তখন অন্য ডাক্তারের কাছে যায়, অন্য ডাক্তারের কাছে যখন পায় না, সে আরেক ডাক্তারের কাছে, যেইভাবে তার যাওয়া প্রক্রিয়া চলতেই থাকে। তো সে বলে যে ডাক্তার সাহেব, এই যে আমি এত টাকা পয়সা খরচ করেছি, এত ব্যয় করেছি, আমার অর্থনৈতিক অবস্থা কিন্তু অত ভালো না। আমি যেই চাকরি করি সেটা টেম্পোরারি চাকরি, মার্কেটিংয়ের চাকরি। এই মার্কেটিংয়ের চাকরি তো জানি না, যে কোনো সময় আজকে চাকরি আছে কালকে নেই। কোম্পানি বলবে যে না তোমার চাকরি কালকের থেকে, কোম্পানি যদি সন্তুষ্ট না হয় তাহলে কালকে থেকে আমার চাকরি থাকবে না। অর্থাৎ এরকম একটা আনসার্টেন কন্ডিশনে আমি জব করে যাচ্ছি এবং আমার পেশা, এই অভাব, এই দারিদ্রতা, এর মধ্যেও আমি বিভিন্ন ধরনের পরীক্ষা করে যাচ্ছি, বিভিন্ন টেস্ট করে যাচ্ছি নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য। কারণ আমাকে তো আমার পেশাকে ঠিক রাখতে হবে, আমাকে নিজেকে চলনসই রাখতে হবে। দিস ইজ দ্য ডিরেকশন পুয়ার মানে কি, আমার যা কিছু আছে সেটা যথেষ্ট না, ঘাটতি আছে, কমতি আছে। পুয়ার পার্সন মানে একেবারে তার কিছুই নেই এমনটা না, যা আছে তার থেকে অনেক কম এখানে। এই জন্য এটাকে পুয়ার নেওয়া হয়েছে। সবচেয়ে মজার যে কেসটার মধ্যে এই মেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যেটার জন্য এই মেডিসিনটা অন্য অনেক মেডিসিন থেকে আলাদা। পুয়ার এটা দিয়ে মেডিসিনের কোর ফিলিং না, পুয়ার অনেক মেডিসিনের মধ্যে আছে, থাকতেই পারে, হ্যাঁ, এটা দিয়ে কোনো কেস এন্ট্রি করা যাবে। সবচেয়ে বড় কথা হলো অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়া করে এই জাতীয় ব্যক্তি খুব কম মেডিসিন আছে আমার রেপার্টরি আমার সামনে নেই, এই জন্য আমি সব কিছু ডিটেল বলতে পারতেছি না। শরীর নিয়ে সবসময় অ্যাংজাইটি থাকে, শরীর তার সবসময় খারাপ থাকে, এরা শরীর নিয়ে। হাইপোকন্ড্রিয়াসিসের সহজ মিনিং যদি আমরা বলি, কোনো বিষয় সম্বন্ধে এক্সেসিভ ওরিডনেস, এক্সেসিভ কনসার্ন। প্রত্যেক মানুষের একটা কনসার্নের একটা জায়গা থাকে, কিন্তু তার আচরণ দেখে, তার অ্যাক্টিভিটিস দেখে আপনি অবশ্যই আপনার মনে আসবে যে অতিমাত্রায় সে টেনশনে আছে। অনেক মানুষ দেখবেন যে এর অপোজিট যদি আপনি ভাবেন
যে অনেক ব্যক্তি আছে যে অনেক অসুস্থ, দ্যার ইজ নো প্রবলেম, বাট সে দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসা নিচ্ছে না, কোনো ডাক্তারের কাছে যাচ্ছে না, ওষুধ খাচ্ছে না, ঠিক আছে, ডাক্তার বলছে যে এটা এইভাবে চলবে আপনার সারা জীবন, সে এইটা নিয়ে আর ওরিডনেস নেই, সে এখান থেকে তার ব্রেন থেকে এটাকে অনেকটা সরিয়ে দিয়েছে। কখনও যদি বেশি সমস্যা মনে হয়, বাড়তি হয়, তখন সে হয়তো বা মেজার নেই, কিন্তু এর আগে বাট সে নিজেকে এটার মধ্যেই নিজেকে মেনে নিয়ে চলতেছে। বাট এই যে হাইপোকন্ড্রিয়াকল বা হাইপোকন্ড্রিয়াসিস পারসন, এটা জেনারেল সাইকোলজিক্যাল একটা প্রবলেম। জেনারেল সাইকোলজি যেটা আছে আমাদের মাইন্ড, মানে আমাদের যেমন মাইন্ডের ভিতরে দু ধরনের রুব্রিক আছে, এক ধরনের হলো সাইকোলজিক্যাল রুব্রিক, আরেকটা হলো মানে কিছু সময়ের জন্য, অর্থাৎ ডিরেল কন্ডিশনে যখন পেশেন্ট আসে, অসুস্থতা যখন তার মধ্যে আসে, তখন এই রুব্রিকগুলো প্রমিনেন্ট হয়, পার্সন টু পার্সন ভেরি করে, এটা সময়ের সাথে সাথে চলে যায়। আবার কিছু রুব্রিক আছে বাই বর্ন, নেচারের সাথে মিশে আছে, এই নেচারটা মিশে থাকার কারণে এটা কোনো নেগেটিভ কোনো সমস্যা তৈরি করে না। তবে যখন কোনো ডিজিজ আসে তার শরীরে, তখন এই যে তার বাই বর্ন নেচারগুলো, রুব্রিকগুলো, তখন এটা অতিমাত্রায় বৃদ্ধি পায়, তখন এটাকে আমরা প্যাথোলজিক্যাল কন্ডিশন বলে থাকি বা ডিজিজ। এটা অনেক জটিল একটা কথা আলোচনা করলাম, এটা বুঝতে গেলে আরও অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে তাহলে বুঝতে হবে। তো এই যে সাইকোলজিক্যাল লিম্ফোমেনিয়া, তারপর হাইপোকন্ড্রিয়াকল, হিস্টেরিয়া, এগুলো সবাই সাইকোলজিক্যাল রুব্রিক। এই যে হাইপোকন্ড্রিয়াকল একটা সাইকোলজিক্যাল রুব্রিক, এটা মাইন্ডের মধ্যে আবার ঢুকে গেছে, ঠিক আছে। তো একজন পার্সন তার নর্মাল যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস থেকে সে হাটকে যায়। যেমন সে অতিমাত্রায় তখন তার অসুস্থতার ব্যাপারে, তার শারীরিক সমস্যার ব্যাপারে, শরীরের ব্যাপারে এক্সেসিভ ওরিড হয়ে যায়। এই এক্সেসিভ ওরিডটা আপনাকে ভাষায় বোঝানো যাবে না বা অরালি এটাকে কখনো এক্সপ্লেন করা যাবে না, এটা আপনাকে পেশেন্টের ফিল্ডে বুঝতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। নাহলে আমি আপনাকে এটাকে সারাদিনও যদি 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করি, এটা সঠিক জায়গায় আমরা যেতে পারবো না। এটাকে আপনার পারসেপশন আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। এই রুব্রিক, এই ওয়ার্ডটা পারসেপশন, এর সাথে কী হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে আননোন, আনসার্টেন, যে জিনিস এখনও আপনার কাছে নেই, ঘটার সম্ভাবনা আছে, কি ঘটবে আপনার কাছে 50-50। আপনি হয়তো ধারণা করতেছেন এইরকম একটা ঘটনা ঘটতে পারে, হয়তো দেখা গেলো যে সেই ঘটনা ঘটলেই না, এরকম একটা কন্ডিশনকে আমরা বলি অ্যাংজাইটি। অ্যাংজাইটির মধ্যে ফিজিক্যালি অ্যাংজাইটির অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো ভাগ আছে। একটা ভাগে অ্যাংজাইটি যখন মানুষ হয়, তখন তার ফিজিক্যাল লেভেলে, তার নার্ভ লেভেলের প্রভাব পড়ে। আরেকটা লেভেলে আছে যে না, কোনো প্রভাব পড়ে না, তবুও তার সেই আচরণের মাধ্যমে সে অ্যাংজাইটি। তো এই মেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, কোর ফিলিং হলো অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াকল। অর্থাৎ সে যে অবস্থায় থাকে, সে অবস্থাটা নিয়ে এত বেশি এক্সেস ওরিড হয়, তার আশপাশের, বিশেষ করে আশপাশের লোকরা, মানে তার আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশন, তার পরিবার, তার আপনজনরা মারাত্মকভাবে বিরক্ত হয়। এবং ডাক্তার যদি খুব কাছের হয় এবং খুব ডিয়ারেস্ট হয়, তবে ডাক্তারও বিরক্ত হবে, এবং আরও যদি বলেন, তারাও মনে করবে যে এই মানুষটা খুব বেশি এক্সেসিভ বিষয় নিয়ে পরিচিত, যেটা আসলে হওয়া উচিত। এরপরে আসি আমরা আরও আলোচনায় যাই। এক জায়গায় থেমে থাকলে আমরা টাইম বাউন্ড আছে, টাইম বাউন্ডের ভিতরে আমরা শেষ করতে পারবো। পেটের তার অ্যাসিডিটি হচ্ছে, তো সে বলতেছে যে আমার যখন স্টোমাকে অ্যাসিডিটি হয়, তখন আমার কি হয়, চেস্টে এক ধরনের বার্নিং হয়। এরপরে কি হয়, গ্যাস হয়, বুকের মধ্যে মুখে আমার টক ফিলিং করে, টক অনুভব হয়, এবং কানের মধ্যে গিয়ে আমার আওয়াজ হয়, সাউন্ড তৈরি হয়, এবং আস্তে আস্তে কী হয়, আমার পা ফুলে যায়। এই যে বিষয়গুলো দেখেন, একটা সমস্যা সাথে কতগুলো প্রবলেমকে ইন্টারলিঙ্ক করেছে। ইন্টারেস্টিং ব্যাপার। যতই আপনি এগুলোকে অনুভব করবেন, আপনার প্র্যাকটিসের ধরন। আমাদের এখানে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেন, স্যার আমরা যখন থেকে আপনি লাইভ শুরু করেছেন, তখন আমাদের
প্র্যাকটিসের ধরনের চেঞ্জ হয়ে গেছে। তা আমি সুক্রিয়া করি যা এই লোক কিছু মানুষ তো উপকৃত হচ্ছে। এই বিষয়গুলো অহরহ ঘটতেছে আমাদের প্র্যাকটিস লাইফে, কিন্তু আমরা হয়তো জানি না। পেশেন্ট এটাকে ইন জেনারেল থিওরাইজিং বলা হয়। থিওরাইজিং কিন্তু এত গভীরে যায় না, এত হাইপোকন্ড্রিয়াসিস লেভেলে যায় না। একটা জিনিস চিন্তা করলো যে ডাক্তার সাহেব আমার মনে হয় পেটের ব্যথার জন্য আমার এই পেটে গ্যাসের জন্য আমার অত মাথা ঘুরাচ্ছে, এখানের মধ্যে সীমিত থাকে দেবে এই থিওরাইজিং। আর হাইপোকন্ড্রিয়াসিস পার্সন এটাকে অনেক অনেক গভীরে নিয়ে এসে ভাববে। এই জন্য বলছি পেশেন্টের ধরনের উপর অনেক ক্ষেত্রে আপনি যদি এভাবে লাইন ওই যে সাহিত্য পড়ার মধ্যে সাহিত্যের প্রতি সাহিত্যের একটা করে লাইন ধরবেন আর একটা করে রুব্রিক বানাবে, তাহলে কিন্তু বিপত্তি। এখন পেশেন্ট যা হওয়া তাই হচ্ছে। এই জন্য আজকাল এই সিস্টেমে অতটা ডেভেলপ করে নেই, এই কারণেই করে নেই যারা এই সিস্টেমে আসে অধিকাংশ লোকে অন্য অন্য সাইডের জ্ঞান কম, জেনারেল সাইকোলজি বুঝে না। তারপর দেখা গেলো যে উপন্যাস পড়ে না। আমি গত একটা মেডিসিন পড়ানোর সময় আপনাদের বলছিলাম যে একজন মানুষ, আমি আপনাদেরকে বলিনি মানুষ জানি হ্যাঁ বলেছিলাম, ভবিষ্যৎ পড়ানোর সময় বলছিলাম ডাক্তার অ্যালেন সাহেব লিখে গেছেন যে ওল্ড মেড, হোয়াট ইজ দ্য ওল্ড মেড? আপনি ওল্ড মেড বলে তো পুরাতন কাজের মেয়ে, আসলে কি তাই? ওই পুরাতন কাজের মেয়ে করে লেখার দরকার আছে? আপনি যদি সরদের সাহিত্য না জানেন তাহলে কিন্তু আপনার জন্য বিরাট বিপত্তি। এই ওল্ড মেড আপনি বুঝবেন না। এটা এক সময় ছিল, একটা সময় আমাদের সমাজের ব্যবস্থা ছিল। এটাকে এখন আপনি কীভাবে ইউজ করবেন? এখনই ইউজ করা যাবে। একজন মানুষ ওল্ড মেড না, সে একটা জায়গায় একই অবস্থায় থেকে যাচ্ছে, সেখান থেকে তাকে সরানো যাচ্ছে না, কিন্তু সে এটা পছন্দ করছে। তা ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এই যে অ্যাসিডিটি, তার মধ্যে সে মনে করে অ্যাসিডিটি থেকে তার কানের সমস্যা, মাথায় ভারবোধ, চোখের জ্বালা, হ্যাঁ, মাথা থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত, পায়ের আঙ্গুল পর্যন্ত, টো, হেড টু টো যেটাকে আমরা বলি, তার সব জায়গায় এই সমস্যা শুরু হয়েছে। সব কিছুর সাথে লিঙ্ক আপ করে ফেলছে, অথচ এটার কোনো এভিডেন্স নাই বা এর কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই এটাকে কী করে, ক্ল্যারিফাই করে না। সে বলে যে তার ভাবনা, সে যেহেতু মার্কেটিংয়ের কাজ করে, তো যেহেতু আউটিং তাকে বিভিন্ন ধরনের ফুড নিতে হয়, ফুড টেক করতে হয়, তো একবার সে বলল যে অমুক তারিখে বা আমার 2 বছর আগের ঘটনা, যে আমি একবার আউটিংয়ে খাওয়ার কারণে আমার ফুড পয়জনিং হয়। তো সেই সময় থেকে আমার এই গ্যাসের প্রবলেমটা এস্টাবলিশড হয়ে যায়। বিভিন্ন ডাক্তার, বিভিন্ন চিকিৎসা করছি, পেটের গ্যাস থেকে আস্তে আস্তে বুকে থেকে মাথায়, মাথার থেকে কানে, কান থেকে পায়ে। সে তার ধারণা যে ওই সময় ওই ওষুধ, ওই খাবারটা পয়জনিং হওয়ার কারণে তার সমস্যাটা সমস্ত শরীরে ছড়িয়ে গেছে। এটা এক ধরনের তার ভুল চিন্তা, এটা ভুল চিন্তা। আপনি দেখবেন কিছু কিছু মানুষ চিন্তার জগতে এমনভাবে নিজেকে এস্টাবলিশ করে দিয়েছে নিজের শরীর সম্বন্ধে, সেখান থেকে তাকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এটাই হলো তার সিক কন্ডিশনের মূল কারণ। যারা দীর্ঘদিন যাবৎ আমার লাইফের সাথে আসে তাদের এই জিনিসগুলো অনেকটা সহজ। হঠাৎ করে একদিন শুনলে কিন্তু আপনি আমার এই আলোচনা বোঝা অনেকটা টাফ হবে। এটা এক ধরনের ভুল চিন্তা। যখনই কোনো মানুষের চিন্তা পরিবর্তন করা যায় না তার শরীর সম্বন্ধে, তার স্বাস্থ্যের বিভিন্ন অসুস্থতা সম্বন্ধে, তখন আমরা তাকে বলি অ্যারোনাস, থট অ্যারোনাস। এই রুব্রিকটা হলো এই মেডিসিন একটা গুরুত্বপূর্ণ রুব্রিক। এর দুটো মেডিসিন, একটা স্যাবাডিলা, একটা ভ্যালেরিয়ান। এই যে তার চিন্তার ভুল চিন্তা, অ্যারোনাস থট, তার পুরো বিষয়টা একটা অ্যারোনাস হয়ে গেছে। আপনারা দেখবেন যে অ্যারোনাস কাকে বলে, আমি এর আগেও মনে হয়তো কোনো জায়গায় আলোচনা করেছিলাম। এই 3টা ওয়ার্ড, একটা অ্যারোনাস, মিস্টেক, রং, এরা খুব কাছাকাছি ওয়ার্ড। আমি এগুলো আলোচনা যাচ্ছি না, এখন ডিটিতে যাচ্ছি না, আমি শুধু অ্যারোনাসের মধ্যেই থাকি। আপনি আজকাল কী বলে, এটা ডিজিটাল নীতি পাল্লা তো এসে গেছে, এখন সব জায়গায় পাওয়া যায়। কিন্তু দেখবেন যে অনেক সময় অ্যারোনাস ভুল আপনার দিচ্ছে, কী বলে এটাকে, রিডিং দিচ্ছে। তখন কি করে, একবার ভুল রিডিং দিল, দেখা গেলো 1 কেজি আপনি জিনিস কিনতে গেলেন, সেখানে হয়তো 900 গ্রাম আপনাকে দিয়ে দিল। দোকানদারের ভুল না, মেশিনারি অ্যারোনাসের কারণে। পরে অবশ্যই এটা ঠিক করা যায়
অ্যানোনাস এমন একটা বিষয় যেটা এক ধরনের ভুল, যে ভুলটা রেকটিফাই করা অনেকটাই কঠিন, বা রেকটিফাই সহজে করা যায় না, বা সহজে ভুল ধরাও যায় না। হয়তো দেখলে একটা ভুল দীর্ঘ সময় যাবৎ চলতেছে, ওই ব্যক্তির ওই ভুলটা শোধরানো অনেকটা কঠিন। মিস্টেক শব্দটা তাহলে আপনি লিখতে গেলেন কয়ের জায়গায় খ লিখে ফেললেন, তো ওটা মিস্টেক আপনি কেটে দিয়ে ঠিক করলেন। কিন্তু অ্যারোনাসে অত সহজে আপনি ওই ব্যক্তিকে, এই ভ্যালিডিয়ানের ব্যক্তিকে আপনি সহজে রেকটিফাই করতে পারবেন না, অ্যারোনাস চেঞ্জ করতে পারবেন না, কেননা সে ইস্টাবলিশড হয়ে গেছে তার একটা চিন্তা। তাহলে এই যে আমাদের ডিএনএ আরএনএর একটা ব্যাপার, আপনারা যারা এই সম্বন্ধে ধারণা আছে তারা বুঝবেন যে এই ডিএনএ প্রসেস এবং আরএনএ প্রসেস আমাদের সেলের ভিতরে যেটা থাকে, এই রংলি যে প্রসিড যেটা হয়, এই অ্যারোনাস এবং জেনেটিক অ্যাবনর্মালিটি সেখানের মধ্যে চলে আসে, জেনেটিক অ্যাবনর্মালিটি চলে আসে। এই প্রসঙ্গে আর বেশি যাচ্ছি না, কেন একটু অন্য টাইপের আলোচনা হয়ে যাবে। তাহলে এই অ্যারোনাস থট একটা রুব্রিক, থট অ্যারোনাস একটা রুব্রিক, এই রুব্রিকের আওতায় ভ্যালেরিয়ানা মারাত্মকভাবে আছে, এবং এর সাথে অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়াসিস, আদার যে রুব্রিকগুলো বললাম এগুলো সাপোর্টিং। এখন বর্তমান সময়ে আমি কেন এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ কেন বললাম, এই জন্যই বললাম, ইউটিউবের জামানায় এসে আপনারা সাফার করেন কিনা জানি না, আমি সাফার করি। আমি এরকম অনেক পেশেন্ট পাই, বিশ্বাস করবেন না যে আমি নিজে মানে একটা হজবরল কন্ডিশনের মধ্যে পড়ে যায়। কীরকম? পেশেন্ট এত জ্ঞান নিয়ে এসেছে ওষুধ সম্বন্ধে, তার রোগ সম্বন্ধে, হয়তো আমারও এই বিষয়ে ধারণা। তো কীভাবে সে লেম্যান, কিন্তু নন মেডিকেল পার্সন। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি এত জ্ঞান কোথা থেকে পেলে? তুমি তো দেখি সব মেডিসিন তার খাওয়া শেষ। একদম মানে আমি একদম মানে এটা হাইপোথেটিক্যাল আলোচনা করছি না, প্র্যাকটিক্যাল আলোচনা, আমার কেস বলতেছি। তা পেশেন্ট বলতেছে যে ডাক্তার, আমি তো, মানুষের তো এখন কোনো কাজ নাই, অনেক সময় লম্বা সময় থাকে, এখন ওয়াইফাই হয়ে গেছে, নেট সহজ হয়ে গেছে, এখন অবসর সামনে থাকলেই ইউটিউবের যে কোনো প্রবলেম হলেই বেশিরভাগ মানুষ, আজকের আলোচনাটা খুব ভালো একটা ইন্টারেস্টিং আলোচনা, অনেকগুলো মেডিসিনের সাথে নিয়ে নিই, আমি আসলে কতটুকু পারবো জানি না টাইমের কারণে। তো ইউটিউবের উপর মানুষ ডিপেন্ড করে। ইউটিউব থেকে আমি বলছি না ইউটিউব খারাপ, এই যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পক্ষে সম্ভব না কতটুকু ইউটিউব থেকে নিবে, কতটুকু তার পক্ষে নিবে না। অনেক সময় ইউটিউব তাকে কী করে, আরও হাইপোকন্ড্রিয়াকলের মধ্যে নিয়ে যায়, ঠিক আছে, থট অ্যারোনাসের মধ্যে নিয়ে যায়। যেহেতু সে জিজ্ঞেস করছে, আরে আমার পেটে গ্যাস হচ্ছে, ওষুধ তো খেয়ে কিছু হচ্ছে, দেখি তো ইউটিউবে একটা সার্চ দিয়ে দেখি তো এটা কী বলছে। ইউটিউবে গিয়ে দেখে যে বিভিন্ন ওষুধ দিয়ে একাকার অনেক হোমিওপ্যাথি অনেক ধরনের আলোচনা করতে, সে আরও ঘাবড়াইছে। এবং ওখানে গিয়ে সে 2-3টা ওষুধ, হয়তো কেউ কোনো একজন স্পিকার বললো যে অমুক মেডিসিনটা যদি কেউ জীবনে একবার নেয় তার জীবনে গ্যাস্ট্রিক বলতে গেলে থাকবে, সে তাই বাই করেছে আপনার দোকান থেকে গিয়ে ওষুধটা কিনে খেলো, খাওয়ার পর দেখে আরে এ তো কোনো কাজ হলো, সে আরও ঘাবড়াই গেল, আরে ওই ডাক্তার সাহেব এত কনফিডেন্টলি বললো কিন্তু কাজ হলো। এই ইউটিউবের কারণে এই আপনার থট অ্যারোনাসটা আরও বেড়ে যায়। ভাবে কী কী রোগ হতে পারে। এক কথায় আপনারা যদি এই মেডিসিনকে স্মরণ রাখতে চান, এক লাইন সহজ, এই ইংরেজিটা আমি ভুলে গেছি, এখন আপনার কমেন্টসে লিখতে পারবেন, খালি মস্তিষ্ক শয়তানের ঘর। খালি মস্তিষ্ক শয়তানের ঘর, এটা ভ্যালেরিয়ানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ অবসরে বসে থাকবে আর শরীর নিয়ে রিসাইট করতে থাকবে, মেমোরাইজ করতে থাকবে। এই জন্য তাকে বলা হয় খালি মস্তিষ্ক শয়তানের। এটা কোনো ম্যাথামেটিকে পাবেন না। কেন্ট তার ম্যাথামেটিকে বলেছে, কেন্ট কিন্তু এই বিষয়ে বলে গেছে, এই কথা লাগে না, এইভাবেই বলে গেছে। কেন্ট বলেছে কোনো কাজ না থাকলে ভাবতে থাকে, এর যদি কোনো কাজ না থাকে তাহলে ভাবতে থাকে। কী নিয়ে ভাবতে থাকে? তার শরীর নিয়ে। সেন্সেশনগুলো বোঝার চেষ্টা করে, অনুভূতি, ডেঞ্জারাস ব্যাপার। আমরা মেডিটেশন লাইনের লোকেরা ভাবি আমরা আমাদের ফিজিক্যাল সেন্সেশন বোঝার চেষ্টা করি, আমাদের এনভায়রনমেন্টের সেন্সেশন বোঝার চেষ্টা করি ডিপ লেভেলে গিয়ে। কিন্তু এই পেশেন্ট কনসাস লেভেলে তার সেন্সেশন বোঝার, কী হচ্ছে, তার ওয়েভ কী হচ্ছে, কীভাবে তার উপর দিকে স্টোমাকের দিকে এক ধরনের হালকা গরম, মানে কী বলবো আপনার, উদ্গ্রীব হচ্ছে উপর দিকে, এই সেন্সেশন
এটা তাকে কি করে, আরও বেশি তাকে ওরিট করে দেয়। অনেক সময় দেখা যাবে যে একটু শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, এটা সে অনুভব করে, অথচ এটা তেমন কিছু না। এই বিষয়টা স্যাবাডিলার খুব গুরুত্বপূর্ণ বিষয়। একা বসে শরীর নিয়ে ভাবে আর সেন্সেশনকে বুঝতে চেষ্টা করে। শরীরের প্রতিটি অর্গানে, প্রতিটি অঙ্গে যে সেন্সেশনগুলো হয় এগুলো সে বুঝে এবং এগুলো নিয়ে আরও ভাবতে থাকে, মানে ভাবনার জগতে সে চলে যায়। এর কাছাকাছি মেডিসিন হলো স্যাবাডিলা। স্যাবাডিলা এখানে খেয়াল রাখতে হবে দুটো সহজ, আমি খুব সহজভাবে অনেক জিনিস বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, অত মায়ের প্যাচের মধ্যে গিয়ে লাভ নেই। স্যাবাডিলা আর ভ্যালেরিয়ানার মধ্যে পার্থক্য হলো স্যাবাডিলা একটা নির্দিষ্ট অর্গান নিয়ে, আর ভ্যালেরিয়ানা সমস্ত বডিতে তার কমপ্লিট, এবং একটা অর্গানের একটা সমস্যার সাথে আরেকটা সমস্যার সাথে লিঙ্ক আপ করা শুরু করে ভ্যালেরিয়ানা। স্যাবাডিলা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ থাকে। সে মনে করে যে দেখেন অনেক 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 আজকের থেকে অনেক প্রেসক্রিপশন হবে এখানে যারা আছে, কারণ আমাদের এই লেকচার প্রায় 500-600 লোক শুনে, হ্যাঁ, তো প্রায় এখন তো আছেন মাত্র 5-7 জন। এরা হয়তো এই যখন শুনতে থাকবে তারা প্রত্যেকের প্রেসক্রিপশন বেড়ে যাবে আমার ধারণা। একটা শানকিন বডি পার্ট, অর্থাৎ স্যাবাডিলা ভাবে তার বডির কোনো অংশ অনেক মানুষের আপনি বলে দেখেন একটা আমার এই উড়ুনা না, আমার এটা না একটু একটু মাংস বেশি থলথল হয়ে গেছে, চিকন হয়ে গেছে, শুকিয়ে গেছে। আসলে আপনি দেখলেন যে তেমন কিছুই, ও ঠিক আছে, একটা অর্গানের সমস্যা। যেমন এক পা মনে হয় যেন আমার এক পা একটু ছোটো হয়ে গেছে, রুগীর অনুভূতি, দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন, পেশেন্টের সেন্সেশন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। প্র্যাকটিক্যালি কিন্তু তার কিছুই নেই, বা প্র্যাকটিক্যালি থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও খুব মিনিমাম, কিন্তু পেশেন্ট কিন্তু অনুভব করে। সবচেয়ে মজার কথা, আপনাদের কাছে অনেক রুগী আসে যে পেশেন্ট মাস্টারবেশন করেছে। আপনারা ইয়াং অনেক রুগী পাবেন, হয়তো আপনারা এক নাচ কাজ, আমরা কি হয় যতই আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে গ্রুপ অফ মেডিসিন, সেক্সের মেডিসিন, সেলিনিয়াম, এটা ওটা, ব্রাইনিয়াতে যে আপনারা বিশ্বাস করেন, ব্রাইনিয়াতে যে সেক্সের কাজ করতে পারে, এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি। এই বিশ্বাস করতে পারি না বলে, পেশেন্টকে দিতে পারি না বলে আমরা রেজাল্ট পাই। আমি ব্যক্তিগতভাবে কোনো দিন সময় হলে আমি ব্রাইনিয়ার সেক্স সম্পর্কে আলোচনা করি। মাস্টারবেশন করেছে কারণে আমার রুগী বলে আমার পেনিস বাঁকা হয়ে গেছে, এটা হলো ডেলিশন পুয়ার হয়ে গেছে। ডিলিশন পুয়ারের মধ্যে কিন্তু স্যাবাডিলা নাই, সে কোনো একটা শানকিন মানে কোনো একটা অর্গান তার যে সেন্সেশন, এই সেন্সেশনটার থেকে এদিক ওদিক হয়ে গেছে, এইটুকু এই পর্যন্ত স্যাবাডিলা থাকবে। এই জন্য আমরা যেটা দেখি ডিসঅর্ডার অফ ওয়ান অর্গান, স্যাবাডিলাতে ডিসঅর্ডার, যেহেতু আপনারা এই যে মাস্টারবেশনের কারণে পেনিস বাঁকা ছোটো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এইটা কিন্তু আপনারা অনেক পাবেন। হ্যাঁ, তো সে নির্দিষ্ট তাকে যদি বলা হয়, আরে এটা কোনো বিষয় না, আজকাল তো বলছে যে এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে নর্মাল, তাকে কিন্তু ওই জায়গা থেকে সরাতে পারবেন না, সে ওই জায়গায় ফিক্সড হয়ে গেল। এটাই হলো হাইপোকন্ড্রিয়াসিস, এটাই হলো থট অ্যারোনাস। থট অ্যারোনাসের রুগীদেরকে তার জায়গা থেকে কখনোই আপনি সংশোধন করতে পারবেন না, এত সহজে সংশোধন করা যায় না। মিস্টেক যেমন তাড়াতাড়ি সংশোধন করা যায়, এটাকে সংশোধন করা খুব কঠিন কাজ। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত রাইটস মিনিমাম না পড়বে, চিন্তার পরিবর্তন কোনোভাবেই আসবে না। যেমন মেশিনকে যখন নতুনভাবে রিপেয়ার না করবেন, এটাকে যদি আপগ্রেড না দেবেন, ও অ্যারোনাস আপনি ঠিক করতে পারবেন। তাহলে কি দেখলাম, ডিসঅর্ডার অফ ওয়ান অর্গান, ভ্যালেরিয়ানা ইনভলভ হোল সিস্টেম, ভ্যালেরিয়ানার পুরো সিস্টেমে তার ইনভলভমেন্ট থাকে, আর স্যাবাডিলার ডিসঅর্ডার থাকে ওয়ান অর্গানে। এই রুব্রিক হলো স্যাবাডিলার, সেখানে 5টা মেডিসিন মেবি আছে, সেটা হলো ডিমিনিশ, ডিলিশন, ডিমিনিশ, শার্কেন, পাটা। বাকি যে মেডিসিনগুলো এগুলো খুব আননোন মেডিসিন। একটা মেডিসিন হয়তো আমার কাছে এখন রেপার্টরি নাই, তার কারণে আমি ডিডি করে দিতে পারতেছি না। পরে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টসে জানায়, এই ইনবক্সে জানে, আমি পরে করে দিই। তাহলে আমাদের কাছে স্যাবাডিলা এবং ভ্যালেরিয়ানার কাছাকাছি মেডিসিন ডিডি বুঝলে। ভ্যালেরিয়ানা, আবার আমরা ভ্যালেরিয়ানাতে চলে আসি। ভ্যালেরিয়ানা মনের মধ্যে কোনো বিষয় আটকে গেলে আর বের হতে পারে, ঠিক আছে, সবাই তাকে বুঝায়, কিন্তু রুগী ডিলিশন থেকে বের হতে পারে। ডিলিশন মানে হলো ভ্রান্ত বিশ্বাস না, ভ্রান্ত বিশ্বাস আমার, পেশেন্টের কি, পেশেন্টের হলো এটা বিলিভ, সে বিশ্বাস করে, যে বিশ্বাস করে বলে তো আপনি তাকে ছড়াতে পারতেছেন। দিস ইজ দ্য ডিলিশন, সে তার ডিলিশন থেকে বের হতে পারে না।
আইবিআরের সাথে তর্ক করা শুরু করে। তখন আইবিআর বলে, আরে তুমি তো খামাখা খালি একই জিনিস নিয়ে বারবার খালি বগর বগর করো। ওয়াইফ বলে না, ওয়াইফরা অনেক সময় বিরক্ত হয়ে গেলে তখন হাজব্যান্ডকে অনেক কিছু বলে ফেলে, অথবা পরিবারের লোকরা বলে। সে আইপিআরের সাথে তখন তর্কে লিপ্ত হয়ে যায়। আমি শীট থেকে পড়তেছি যেহেতু সময়ের অভাব, সকল টেস্ট ডায়াগনোসিস করে লাইট ডিজার, কোনো কিছু পাওয়া যায় না। থট অ্যারোনাস, অর্থাৎ কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু রোগী ভাবে যে তার অনেক অসুস্থতা। দিস ইজ দ্য থট অ্যারোনাস। অ্যারোনাস হলো ইনকারেক্ট অর ওয়ানলি পার্টলি কারেক্ট। হ্যাঁ, অ্যারোনাসের মধ্যে থাকবে ইনকারেক্ট হবে, পুরোপুরি ইনকারেক্ট হতে পারে, অথবা পার্টলি ইনকারেক্ট। এটা নিয়ে আমি কিছুক্ষণ আগে আলোচনা, এই জন্য আর যাচ্ছি না। এর সাথে দুটো ওয়ার্ড খুবই আপনার কনফ্লিক্ট হয়, একটা হলো রং, একটা হলো বৃষ্টি। যাক, এটা পরে আলোচনা করব। মার্কেটিংয়ের কাজ করে, এই জন্য বাইরে খেতে হয়, খাবার ভালো না, এই জন্য তার অ্যাসিডিটি হয়, বুকে এসে জ্বালা করে, গ্যাস হয়, মাথায় যায়, ঘোরায়, পায়ে গিয়ে পা ফুলে যায়। একটা হিস্ট্রিক্যাল পিপল, আমি আগেই বলছি, প্রথম ধাপে আলোচনায় বলছি যে সাইকোলজিক্যাল লেভেলটা এখানের মধ্যে খুব প্রমিনেন্ট। হিস্ট্রিক্যাল আপনার নেচার, স্ট্রং ইমোশন। হিস্ট্রিয়া শব্দের অর্থ হলো স্ট্রং ইমোশন, অর্থাৎ যে ইমোশনটা প্রচণ্ডভাবে পেশেন্টের উপর প্রভাব বিস্তার করে, এটাকে সে কোনোভাবে আনকন্ট্রোলেবল ইমোশন। যে ইমোশনটাকে যেমন সে নিজের কনসাসলি সেটাকে আর কন্ট্রোল করতে পারে না, আনকন্ট্রোলেবল তার হয়ে যায়। অর্থাৎ ইমোশন দ্বারা সে ডোমিনেট হওয়া শুরু করে। তাদের সাথে কথা বলবে, বোঝা যায় তারা নর্মাল নয়। এই হিস্ট্রিক্যাল পিপলের সাথে আপনি যদি কথা বললে বোঝা যাবে যে আসলে নর্মালি চিন্তা করে না। ডিলিশন নিউ, সুন্দর রুব্রিক, ডিলিশন নিউজ, এক্সপেক্টিং নিউজ, জয়ফুল নিউজ। সবসময় সে কী করে, যখনই কোনো ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব কিছু টেস্ট দেয়, টেস্টগুলো করার পর সে চিন্তা করে যে তার একটা ভালো কোনো নিউজে তার রোগটা ডায়াগনোসিস হবে বা রোগ সম্বন্ধে সে জানতে পারবে। একটা নিউজ এক্সপেক্ট, এখানে কোনো পজিটিভ নিউজ না, যেটা তার চিকিৎসার ক্ষেত্রে সহজ হবে, যেটা তার, যেহেতু কোনো যেটা আমাদের গতানুগতিক আমাদের সমাজ ব্যবস্থা কী, প্রথমে ডায়াগনোস করতে হবে রোগটা কী, সমস্যাটা কী, তারপরে গিয়ে ওষুধ দিতে হবে, হোমিওপ্যাথি ছাড়া। কিন্তু হোমিওপ্যাথিতে এটা ফিল করে না, কিন্তু পেশেন্টের নর্মাল সাধারণ মানুষের এটাই ধারণা। তো পেশেন্টও ধারণা করে যে একটা নিউজ আশা করে যে এবার হয়তো বা কোনো একটা রিপোর্ট পাবো, রিপোর্ট পেলে তার রোগটা, এই ডালকামারা কোনো একটা জায়গায় আমি আলোচনা করেছিলাম এবং আমার বইয়ে ডালকামারও এরকম একটা দিক আছে, তবে সেটা একদম ভিন্ন ট্রাক। তো ভালো খবর কামনা করে, সব দিকে তার সমস্যা। যেমন এই রুগীরা কিন্তু যেহেতু হাইপোকন্ড্রিয়াকাল অবস্থা থাকে, হিস্ট্রিয়াকাল কন্ডিশন থাকে, এরা কিন্তু শারীরিকভাবে যেমন অসুস্থ, ইনভায়রনমেন্ট লেভেলেও অসুস্থ। সেটা কেমন? শারীরিকভাবে যেমন সমস্যা, অসুস্থ না, শারীরিকভাবে যেমন এরা সমস্যা ফিল করে, ইনভায়রনমেন্টাল লেভেলেও এরা প্রবলেম ফিল করে। কেমন প্রবলেম ফিল করে? যেহেতু এরা সাইকি পেশেন্ট হয়ে যায়, আশপাশের লোকরা এদের সাথে খুব একটা ভালো ইন্টিমেসি তৈরি করে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব বিষয় একসাথে নিয়ে আপনাকে ভাবতে হবে, নাহলে পাটলি ভাবলে হবে না। যেমন দেখে যে এ খালি একই কথা বলে, তখন আশপাশের লোকরা বলে এর সাথে দেখা হলে তো ওই একই গল্প করবে, অ্যাভয়েড করা শুরু করে। মানুষজন তার প্রতি অন্যভাবে দেখে, তো সে তো এটা বুঝতে পারে, এবং এমনকি ওয়াইফও দেখে, ছেলেমেয়েরাও দেখে। এই জন্য সে ভাবে যে আমি শারীরিকভাবে যেমন অসুস্থ, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে আমি সে সঠিকভাবে হেলদি না। যেমন ওয়াইফ রেসপেক্ট দেয় না, সেক্সুয়াল লাইফ ভালো না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা আপনার কাছে উল্লেখ করবে। ডিলেশন অবজেক্ট পরের রুব্রিকে আসে। ডিলেশন অবজেক্ট অ্যাবাউট, টেকেন ফ্রম হিম, অবজেক্ট অ্যারাউন্ড হিম হ্যাড বিন। এগুলো রুব্রিক যদি আপনি না শুনেন জীবনে ইউজ করতে পারেন, আমি না বললে আপনি ইউজই করতে পারবেন। আমার ধারণা যারা কোথাও শুনেছেন তারা হয়তো ইউজ করতে পারবেন, যারা র্যাপোর্টের বই পড়ে রুব্রিক ব্যবহার করে চিকিৎসা করবেন তাদের পক্ষে খুব কঠিন এই রুব্রিক বোঝা। অবজেক্ট মানে কি? সহজ বাংলায় যদি মনে করি, আমি সাবজেক্ট, আমার বাইরে যা কিছু আছে বস্তু যেগুলো চোখে দেখা যায় এগুলোকে বলে অবজেক্ট। তো আরেকটা রুব্রিক হলো এই অবজেক্ট দিয়ে আছে ডিলেশন অবজেক্ট অ্যাবাউট নিয়ার ওয়ে নট লুকিং অ্যাট দেম, দুইটাতে সিঙ্গেল ভ্যালেরিয়ান। অবজেক্ট হলো যেটা ভিজিবল, মাই অবজেক্ট ইজ মাই ডটার, মাই ফ্যামিলি, মাই জব। ভ্যালেরিয়ানা অল অবজেক্ট ডিস্টার্ব। এই দুটা রুব্রিকের সহজ
কেন ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে সময় আমার হাতে নাই, এজন্য আমি করতে পারতেছি না, সম্ভব না। আপনাকে আমি গ্রোস আলোচনায় বলে দিতেছি, ভ্যালেরিয়ানোর অল অবজেক্ট ডিস্টার্ব, অল অবজেক্ট খেয়াল রাখতে হবে, শুধু ফিজিক্যাল অবজেক্ট না, অল অবজেক্ট। সেটা জব হতে পারে, দেখবেন যে জবের মধ্যে তার কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই, জবে কোনো সিকিউরিটি নেই, পরিবারে তার সমস্যা ইত্যাদি। যার প্রসঙ্গ অন্যদিকে যাই, পরের রূপ যে ভ্যালেরিয়ানে আসবে সেটা হলো রুম ডিসোলেট, সিঙ্গেল ভ্যালেরিয়ানা, একক। 45 বছর বয়স এখন তার। ডিসোলেট মানে কি? নিঃসঙ্গ, একাকিত্ব। রুমের মধ্যে, রুম মানে কি? এটা ঘর, বদ্ধ জায়গা। হোম না, কিন্তু রুম আর হোমের মধ্যে আবার পার্থক্য আছে। রুম হলে এমন একটা জায়গা, সাফোকেশন রুম, তার মানে কি? যেখানের মধ্যে মানুষ হয় কমফোর্ট ফিল করবে, না হলে ডিসকমফোর্ট ফিল করবে। যে রুমটা, যে রুমের মধ্যে সে বসবাস করে, যে জায়গাটা, রুমটা ছোট্ট একটা জায়গা, সেটাতে সে নিজেকে একাকিত্ব ফিল করে, অ্যালোন ফিল করে, অ্যাবান্ডেন্ট ফিল করে। 45 বছর বয়স হয়েছে তার, এখনও তার জব পার্মানেন্ট না, আজ আছে তার কাল নাই, একাভাবে নিজেকে সবসময় একাভাবে, তাকে দেখার কেউ নাই। আইপিআর তাকে একা ছেড়ে দিয়েছে। কেন্ট ম্যাথামেটিক্যাল বিস্তারিত ভ্যালেরিয়ানা খুব সুন্দর লেগেছে, কেন্ট ম্যাথামেটিক্যাল, কেন্ট সাহেব। এবং এই সব রুব্রিকগুলোর ব্যাখ্যা আপনি ওই ম্যাথামেটিক্যাল মধ্যে পেয়ে যাবেন। ডিলেশন সিক বিং, কারণ হলো সে সবসময় নিজেকে অসুস্থ ফিল করে। আইপিআর তাকে বিশ্বাস করাতে পারে না, কনফিডেন্স দিতে পারে না যে তুমি আসলে যতটুকু ভাবো অতটুকু অসুস্থ নয়। ডার্ক উইল অ্যাগ্রাভেশন, সে সবসময় ডার্কের মধ্যে থাকে, এই জন্য সে লাইটের জন্য ছুটাছুটি করে। লাইট ডিজার পর আমি কেন সাফার করছি জানি না, আমি কেন সাফার করছি জানি না। অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়াকল, থট অ্যারোনাস, ডাক্তার বলে কোনো সমস্যা নাই, অ্যাসিডিটি, কিন্তু সে মানে না, কেউ তাকে বোঝাতে পারে না। ডিলেশন, ডিসএগ্রিয়েবল এভরিথিং সিং, এই মজার রুব্রিক, একক রুব্রিক, সুন্দর সুন্দর রুব্রিক আছে। ওগুলোকে আজকের থেকে আপনারা, আমি তো বললাম, যারা শুনবেন প্রত্যেকে এটা অ্যাপ্লাই করবেন। ডিসএগ্রিয়েবল, এগ্রিয়েবল না, ডিসএগ্রিয়েবল মানে নট এগ্রিয়েবল, আমার সাথে মানানসই না, এরকম একটা সব কিছু তার কাছে বেমানান। পরিবার বেমানান, ওয়াইফ বেমানান, বাচ্চা বেমানান, জব বেমানান, ডাক্তার বেমানান, অর্থাৎ সে যেমনে চায় ওইভাবে তো পায় না। তার পুরো বডি খারাপ হয়ে গেছে, তার শরীর বেমানান। এই জন্য পুরো বডি খারাপ হয়ে যাওয়া মানে কি? তাহলে কী হবে? এটা পয়জন হয়ে গেছে। ডিলিশন পয়জন, হি হ্যাজ বি। আমরা বলি না বডি, এই জিনিসটা পয়জনাস পার্সন মানে কি? পার্সন কি পয়জন? দুটো সাইড, একটা হলো পয়জন হয়তো মারা যাবে ধীরে ধীরে, অথবা পয়জন এমন একটা জিনিস যেটা সাধারণত কোনো মানুষ, ওই বস্তু পয়জনাস, যদি দুধ, বিশাল একটা ড্রামের দুধ আছে, সেখানে এক ফোঁটা পয়জন দিল, আপনি যদি জানলেন, তাহলে কি কেউ জেনে শুনে এই দুধ খাবে? খাবে না। যতই মূল্যবান দুধ হোক না কেন, যতই দামি জিনিস হোক না কেন, কিন্তু এটা যেহেতু পয়জনাস হয়ে গেছে, এক ফোঁটাই তার জন্য যথেষ্ট। এই কারণে সে এখান থেকে কখনো, এই জন্য ব্যক্তি ফিল করা শুরু করে যে আমি পয়জনাসের মধ্যে আছি, আমার বডি পয়জনাস হয়ে গেছে। হ্যাঁ, অথবা অনেক বলে না করে, ডাক্তার সাহেব আমার রক্ত মনে হয়, আমার রক্তটা মনে দূষিত হয়ে গেছে, এরকম জয়ফুল নিউজ আসে না তার জীবনে। কোনো জয়ফুল, প্রথমে আমি বলছি, সে জয়ফুল নিউজ আশা করে কিন্তু আসে না। লাইক হেল, তার জীবনটা একটা হেল হয়ে গেছে। আমার টাকা নাই, যে সেই রুগী বলে যদি আজকে আমার কাছে টাকা থাকতো, অনেক রুগীরা এটা বলবে আপনার কাছে, ডাক্তার সাহেব তাহলে তো ইন্ডিয়া, কত লোক দেখছে আমার এলাকার লোক, অমুক চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, অমুক মানে ল্যান্ডলর্ড, সে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে আসছে, শুনছি কত ভালো চিকিৎসা, আর আমি তো দেশের চিকিৎসা শেষ করলাম, টাকা থাকলে তো বিদেশে গিয়ে একবার চিকিৎসা করতাম। ডিলিশন পুয়ার ইজ। এখন আমরা ছোটো ক্যালকেরা কার্ভের সাথে ডিডি করে, ঠিক ক্যালকেরা কার্ভের এরকম একটা বিষয় আছে, ক্যালকেরা কার্ভের সাথে ডিডি করে আজকের আমরা ছেড়ে দেব। তো ক্যালকেরা কার্ভের মধ্যে যেটা আমরা দেখি সেটা হলো যে অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়াকল, পরের যেটা আছে মেনিয়া, রিড মেডিকেল। অর্থাৎ ক্যালকেরা কার্ভের মধ্যে এই ধরনের একটা চিন্তা থাকে, তার শরীর নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে সে ভাবে। আপনারা ক্যালকেরা কার্ভ শুনলে বুঝতে পারবেন। নন মেডিকেল পার্সন, কিন্তু মেডিকেল বুক পড়ার চেষ্টা করে। দেখবেন তো অনেক হোমিওপ্যাথি ডাক্তারি করে না, কিন্তু দেখবেন তার কাছে অনেক ম্যাথামেটিকে পড়ে, নিজে ওষুধ অনেক সময় খেয়ে ফেলে ম্যাথামেটিকে, এবং অনেক মেডিটেশনটা অনেক ভালো ধারণা।
আপনারা পেয়েছেন কেন জানি না, আমি পেয়েছি। এটা কেন করে? যে কোনো জিনিসকে সে হরিবল হিসাবে দেয়। পার্থক্য এক জায়গায়, এরা বাকিরা সবাই স্যাবাডিলা এটা অ্যারোনাস থট, তার মধ্যে হরিবল কোনো বিষয় নেই। ক্যালকেরা কাপ ছোটো জিনিসটাকে ডাইরেক্ট হরিবলে নিয়ে যায়। হরিবল মানে ভয়ঙ্কর, বিভৎস, যেটা আপনারা দেখবেন যে ওই যে টেলিভিশনে বিভিন্ন সিনেমা দেখবেন, হরিবল মানে আপনার সিন আসে। হ্যাঁ বল। না না কোনো বিজ্ঞান নেই। ও আর আমার কার সাথে আলাপ করব? না আমি আর আলাপ করি না। ওকে তো আমি ফোন দিয়েছি, শালম ভাই বলছি কিনা জানি না, আর আমি তো ওকে বলেই দিয়েছি যে আমি আর তোমার এখানে চলব না। হ্যাঁ আমি তো আসছি এখানে, চেম্বারে আসছি, এখানে বসছি, কাজ করতেছি। আচ্ছা পরে আমি তোর একটু পরে ফোন দিচ্ছি। তাহলে কি দেখলেন আপনারা? যে নন মেডিকেল পার্সন রিডিং এন মেডিকেল বুক, এবং ক্যালকেরাকারের সবচেয়ে বড় সমস্যা হলো যে সে এই যে হাইপোকন্ড্রিয়াসিসের মধ্যে যায়, হাইপোকন্ড্রিয়াকল হয়, মেডিকেল বুক পড়ে, তখন কারণটা হলো তার মধ্যে ছোটো জিনিস স্টালপিকে নিডেল, মানে ছোটো ছোটো পিন তার কাছে অনেক বড় ভয়ঙ্কর মনে হয়। যেমন আপনারা অনেক সময় দেখবেন যে আপনারা হয়তো অ্যালুমিনা দিয়ে অনেক রুগী ভালো করছেন, কিন্তু না, অ্যালুমিনার একটা সেট আলাদা। এই জন্য আমরা স্পেসিফিক কোনো জায়গায় আটকে গেলে দিব। দেখবেন যে অনেক সময় রুগী এসে বলে, ডাক্তার আমি যদি টেলিভিশনও কোনো ওই যে ভয়ঙ্কর রক্ত ব্লাডের সিন দেখি, রক্ত কেটে গেছে, তাহলে আমি ভয় পেয়ে যাই, আমি মানে আমার তখন মাথাটা ঘোরাতে থাকে, মনে হয় যেন সেন্সলেস হয়ে যাবে। আর রাস্তায় চলাফেরা করার সময় কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু জিনিস দেখলে আমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারি না। অনেক রুগী অ্যাভেলেবেল পান। এটাই হরিবল, এটাই ক্যালকেরাকারের হরিবল। ক্যালকেরাকার এই জন্য পড়তে চায়, জানতে চায় তার বিষয়টা সম্বন্ধে, তার রোগ সম্বন্ধে, ডিজিজ সম্বন্ধে। আরেকটা কারণ হলো এ আবার সস্তা পরামর্শ, সস্তা ডাক্তারি করতে পছন্দ করে, যেটাকে আমরা বলি শার্লাটেন। ক্যালকেরাকার এর একটা সাইড হলো নিজের সমস্যা নিয়ে আমার হরিবল থাকে, আবার নিজের ফুটানির জন্য তার মধ্যে একটা এক্সক্লুসিভনেস আছে, এক্সক্লুসিভনেস দেখানোর জন্য, ডিলেশন ওয়েল দেখানোর জন্য এ শার্লাটেন করে। অর্থাৎ ভণ্ড আপনাকে বলে, এটাকে কী বলবো, যেটাকে আমরা বলি কোয়াক মানে হলো যে ডাক্তারই জানে না, যে ডাক্তারের সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সেও দেখা যাবে যে প্রেসক্রিপশন করে বেড়াচ্ছে। এরকম চিন্তা চেতনা তার মধ্যে আসে, নলেজ। এই জন্য সে নলেজ কী করে, এসিভ করার চেষ্টা করে। কেন একটা বলতে হবে, এই আপনি এটা খান, এটার সাথে নেমে খান, ভালো হয়ে যাবে। অনেকের ভালো হয়ে যায়। হ্যাঁ, এইভাবে করে করে যেহেতু সে সবাইকে দেখাতে চায়, সোশ্যাল পজিশন তৈরি করতে চায়, দেখেন আমি সব জিনিস সম্বন্ধে আমার জ্ঞান আছে, সোশ্যাল পজিশন, কনসার্ন অ্যাবাউট এক্সক্লুসিভনেস ওয়েল, এটা ক্যালকেরাকারের একটা ব্যাপার। এই জন্য আমরা ক্যালকেরাকারকে সহজ কথা বলি। প্রত্যেকটা মেডিসিনের আগে আমি একটা করে লাইন আপনাদেরকে দিই, নর্মাল অ্যাজ ইউজুয়াল। ক্যালকেরা এই যে গুগল ডাক্তার, ক্যালকেরাকে বলবেন আপনারা গুগল ডাক্তার তো বুঝেন না। গুগলের যত জ্ঞান সব ক্যালকেরাকারের কাছে আছে। আর এখানে অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়াকল মেনিয়া টু রিড মেডিকেল বুক, এখানে আরেকটা মেডিসিন খুব কাছাকাছি, সেটা হলো সালফার। সালফারের মধ্যে কিন্তু কোনো হরিবলও নাই, হাইপোকন্ড্রিয়াকল এই কী বলে আপনার তোর মধ্যে তো থট অ্যারোনাস নাই। সালফার নিজেকে পম্পাস করতে চায়, নিজেকে শো করতে চায়। এই শো করার জন্য সে প্রত্যেকটা জিনিসের গভীরে যেতে চায়। রুব্রিক দেখেন, রুব্রিক বানিয়েছে রিলিজিয়াস, অ্যাফেকশন, স্পেকুলেশন, হু মেড গড। আরে সালফার জিজ্ঞেস করে গডকে কে তৈরি করছে, তার মানে কি? আমি আরও গভীরে যেতে চাই। আমি শুধু এটা গড অর্থ এটা নয় যে আপনি আল্লাহকে কে বানাইছে এই পর্যন্ত সীমাবদ্ধ, এটা ওইভাবে আপনি ইউজ করতে পারেন না। কোনো রুগী এসে বলবেন, এটার ইউজিংটা হলো এরকম, সে নলেজ সিকার। সালফার হলো নলেজ সিকার, নলেজকে সে অ্যাচিভ করতে চায়, সব নলেজ সে জানতে চায়। অর্থাৎ শুধু ধর্মীয় জ্ঞান হলো, আধ্যাত্মিক জ্ঞান চায়। আধ্যাত্মিক জ্ঞানের 7 সমুদ্র 13 নদীর পারে কী আছে এটাও জানতে চায়। নলেজ শেষ, গড হলো, আল্লাহ হলো শেষ জায়গা, গড হলো শেষ জায়গা, সেই জায়গা পর্যন্ত কাছাকাছি নলেজ যেতে চায়। অর্থাৎ
এর মেডিকেল বুক রিড করে, অর্থাৎ মেডিকেল বুক মানে কি স্বাধীন মেডিকেল বই পড়বে এমনটা না। সালফার সব জ্ঞান অর্জন করতে চায়, এই জ্ঞানের রাজা হতে চায়, পম্পাস দেখাতে চায়, আমি কত পারি, কত জানি, আমি কিং। এই কিংটাকে নিজে ঠিক রাখার জন্য এই নলেজের একবারে গভীর লেভেলে গিয়ে নলেজ জানতে চায়, এটা কিভাবে হলো, এর সাথে এভাবে কি, শুধু অনুপরমাণু ইলেকট্রন প্রোটিন পর্যন্ত থাকে না, এর পিছনেও যদি আরও কিছু থাকে সেটা সে জানতে চায়, এটা অর্জন করার জন্য সে চেষ্টা করে। এটা হলো সালফারের সাথে ডিডি। তাহলে আশা করি আপনারা এই পর্যন্ত যে আলোচনা হলো কিছুটা হলো হয়তো কাজে লাগবে আপনাদের ডে বাই ডে প্র্যাকটিস। কারণ প্র্যাকটিসে যদি কাজে না লাগে এই ঘুম ভাঙ আলোচনা দিয়ে কোনো লাভ নেই। এরকম বহুত আলোচনা হচ্ছে, বহু জায়গায় বহু লোক আলোচনা করতেছে, তারা শেখাচ্ছে। আমি তো শেখাতে বসিনি, আমি জাস্ট শেয়ার করতে বলছি। আমি প্রথম দিনই বলছি এখানে যা আলোচনা হয় এটা অনলি ফর শেয়ারিং। হয়তো আপনারা আমার চেয়ে অন্য কোনো বিষয়ে ভালো জানেন বা এই বিষয়ে অনেক ভালো জানেন, তারপরও শুনে যে উনি হয়তো কিছু বলছে কিনা দেখি, নতুন কিছু যদি পাওয়া যায়। বিষয়টা তা না, বিষয়টা হলো যে এই বিষয়গুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিসে কাজে লাগালে আমাদের প্র্যাকটিসের মাত্রা বাড়বে। এটা আপনি কতটুকু অ্যাচিভ করবেন এটা ম্যান টু ম্যান ভেরি করে, সবাই একইরকমভাবে সব জিনিস অ্যাচিভ করতে পারবে বা কাজে লাগাতে পারবে এমন কোনো কথা নয়। তবে কোনো না কোনোভাবে যদি কাজে লাগাতে পারে তাহলে তার নিজের কল্যাণের থেকে কিছু মানুষের কল্যাণ, সেই মানুষগুলো হয়তো এর মাধ্যমে তাদের অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসবে। তা আমি আশা করি আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো, যেহেতু আমি অনেক কষ্ট, সময়, শ্রম ব্যয় করে এই লেকচার বা এই আলোচনা করার চেষ্টা করি, এটাকে আপনারা অ্যাচিভ করার জন্য চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে কল্যাণ হবে। কখন দেখা যাবে যে আমি বন্ধ করে দিলাম আর আলোচনাই করলাম না ব্যস্ততার কারণে। এখন যেহেতু লকডাউনের টাইম, তার মধ্যে অনেক সময় হয়ে যায়, একসময় তো পারিনি করতেছি, তখন হয়তো দেখা গেলো যে খুঁজেও পাবেন না আলোচনা কোথায় আছে, তাই তো। এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আর যে কোনো জিনিস গরম গরম মানে আজকের জিনিস আজকে যদি আপনি শুনেন বা এটাকে অর্জন করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে অনেক কাজে লাগবে। যদি আজকে ফেলে রাখেন 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস পরে এটা শুনবেন, কাজে লাগাবেন, অনেক সময় এটা হয়ে উঠবে। অবজারভেশনটাকে আরও বেশি আমাদেরকে স্ট্রং করতে হবে। পেশেন্ট অবজারভেশন, পেশেন্টকে ফিল করা, টোন স্টাইল বোঝা, এগুলো যত আমরা চিন্তা করব, গবেষণা করব, বারবার পেশেন্টের কেসগুলো শুনবো, তাতে দেখবেন কোনো না কোনো জায়গায় লিঙ্ক হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।